সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নাশকতার সময় ঘটনাস্থলে ছিলেন না বলেই মামলা হয়নি হেফাজত নেতাদের বিরুদ্ধে বলছে পুলিশ। তবে বিভিন্ন সময় ঘটনাস্থলে না থেকেও হুকুমের আসামি হয়েছেন আওয়ামী লীগ বিএনপির অনেক নেতাই। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় হেফাজতকে ছাড়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। হুকুমের আসামি হওয়া থেকে বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতারা রক্ষা না পেলেও ছাড় পাচ্ছেন হেফাজত নেতারা। তাণ্ডবে অংশগ্রহণ ছিল জামায়াত শিবিরের, ভিডিও ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা। করোনায় 7 মাসের মধ্যে সর্বোচ্চ অর্ধশতাধিক মৃত্যু, রেকর্ড প্রায় 5,500 শনাক্ত। গণপরিবহনে মানা হচ্ছে না নির্দেশনা। পার্বত্য জেলা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ। জাপানের ওবে থেকে 27 দিনের যাত্রা শেষে মোংলায় মেট্রো রেলের প্রথম কোচ 1 সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে ঢাকার দিয়াবাড়িতে। শিগগিরই ট্রায়াল রানের কাজ শুরু। মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, হাত বোমা বিস্ফোরণ, পুলিশ সহ আহত 4। এবং সাতক্ষীরায় জোয়ারের পানির তোড়ে বাঁধ ভেঙে পানিবন্দী 4 গ্রামের মানুষ। ভেসে গেছে চিংড়ি ঘের। বরাদ্দের পরও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম হেফাজতকে ছাড়, অর্থাৎ হেফাজতের একটি হরতাল পালিত হয়েছে। হরতালের দিন যেরকম সংঘর্ষ, ভাঙচুর, নাশকতার ঘটনা ঘটেছে, এর আগে পরেও ঘটেছে। এসব সহ রাজনীতির অন্যান্য সমাজসেবক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই যুক্ত হতে চাই ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আপনার সঙ্গে। আপনি শুনছিলেন যে আমাদের আজকে খবরের শিরোনাম, অর্থাৎ প্রথম যে শিরোনামটি আমরা বলছি সেটি হচ্ছে হুকুমের আসামি হওয়া থেকে বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতারা রক্ষা না পেলেও আজকে হেফাজত নেতাদের বিরুদ্ধে, তারা অন স্পট ছিলেন না বলেই তাদের বিরুদ্ধে মামলা হয়নি। পুলিশ প্রধান আজকে গণমাধ্যমের সঙ্গে বলেছেন, এবং পুলিশ প্রধান আরও বলেছেন যে বিতর্ক এড়াতেই এটি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যদি কারোর সংশ্লিষ্টতা মেলে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, তাদেরকে আসামি করা হবে ইত্যাদি বিষয় তিনি বলেছেন। কিন্তু আমরা যেটি বলছি, আপনারা আছেন বিএনপি, এখন ক্ষমতার বাইরে। আপনাদের নেত্রীর যদি বলি, আমি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এরকম কমপক্ষে 15টি মামলা আছে যেখানে তিনি হুকুমের আসামি। আবার আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে এরকম মামলা হয়েছে যেগুলো হচ্ছে হুকুমের আসামি, তাদেরকে করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত না থাকার পরেও। সেটি কিন্তু তদন্ত করে তারপরে ব্যবস্থা নেওয়া হয়নি, তাৎক্ষণিকভাবে মামলা দায়ের হয়েছে, তারা আসামি হয়েছেন। তাহলে এই জায়গাতে বলবো, হেফাজতকে কি ছাড় দেওয়া হচ্ছে? আমরা যে প্রশ্ন তুলছি। ধন্যবাদ আপনাকে। আমার সাথে বিজ্ঞ আলোচক 2 জন রয়েছেন, সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আপনার কথা দিয়ে সুস্পষ্ট এটা বেরিয়ে আসছে যে সরকারের নির্দেশেই পুলিশ প্রশাসন মামলা নিয়েছে, তাই 15টির অধিক মামলা দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রয়েছে। আমি বলছি না যে হেফাজতের বিরুদ্ধে মামলা নিতে হবে। আমি এই বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বলে আমি বিবেচনা করব, এবং সরকারের উচিত ছিল এই ঘটনাটাকে এড়িয়ে যাওয়া। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 50 বছরে এসে বাংলাদেশে আবারও একটি নতুন ইতিহাস হয়ে গেল যে 17 জন মানুষ আত্মহত্যা দিতে হয়েছে এই মোদিকে না আসার ব্যাপারে জাস্ট একটু আন্দোলন করে। আমরা দেখেছি যে বাইতুল মোকাররমের ভিতরে তারা মিছিল করছিল। আমি টিভিতে সচক্ষে দেখেছি যে পুলিশ সেখান থেকে ওই ওয়ালের ভিতর দিয়ে তার গানের নল ঢুকিয়ে টিয়ার গ্যাস সেলস রয়েছে। আমি মনে করি তারা এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি করেছে, এতটা না করলেও হতো। আসুন আপনার কথায় যাচ্ছি। আসলে রাজনীতির সমীকরণ অন্যভাবে হচ্ছিল। বিএনপিকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট থেকে মাইনাস করার জন্য নতুনভাবে রাজনীতি সাজানো হচ্ছিল। সেই কারণে অনেকেই আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে হেফাজত মাতা বলা হয়েছে, এটাও আমরা শুনিয়েছি। হেফাজতকে লালন পালন করার দায়িত্বটাও তিনি নিয়েছিলেন, এবং আমরা দেখেছি বিগত দিনগুলো সেই 2012-এর যে আন্দোলন হয়েছিল শাপলা চত্বরে, যে ঐতিহাসিক আন্দোলনের রক্ত এখনও শুকায়নি, এবং যাদের এই হৃদয়ে রক্ত জমা রয়েছে তারা আজও সেই অনুভূতি নিয়ে কথা বলছে যে কী ঘটনা সেদিন ঘটেছিল।
যাই হোক, পর্যায়ক্রমে দেখলাম যে বাংলাদেশের রাজনীতির সমীকরণ অন্যভাবে চলছিল। সেখান থেকে হঠাৎ করে হেফাজতের প্রতি এইভাবে তেড়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। তবে এখন বোধহয় সরকার কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করছে, অর্থাৎ হেফাজতকে আবার ডেকে কোলে নেওয়ার চেষ্টা করছে, এটি আমার মনে হচ্ছে। হেফাজতকে সরকার কোলে নেওয়ার চেষ্টা করছে এবং তেড়ে যাবে সেটি আপনি ভাবেননি, কিন্তু তাহলে আমি যদি বলি মিলন ভাই এইভাবে ব্যাপারটি যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি আসবেন, হেফাজত নেতারাও বলছেন যে সেটি হচ্ছে যে তারা নরেন্দ্র মোদীর বিপক্ষে, তারা রাজনৈতিক অবস্থান, রাজনৈতিকভাবে তারা বিরোধিতা করবেন, কিন্তু রাজনৈতিকভাবে বিরোধিতা করা এক জিনিস, আর এই বিরোধিতার নামে আমার দেশের সম্পদ নষ্ট করা হলো। এবং আপনি যেটি বলছেন 17 জন মানুষ মারা গেছে, সেটিও অবশ্যই দুঃখজনক, একটি মৃত্যুও কারুর কাম্য নয়। তো সেদিন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 26শে মার্চ, সেদিনও ভাঙচুর হয়েছে, নাশকতা হয়েছে, আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে স্বাধীনতার বিভিন্ন স্মারক স্তম্ভ ব্রাহ্মণবাড়িয়াতে ভাঙচুর করা হয়েছে। এগুলো কি যৌক্তিক? না, শুনুন, বিষয়টিকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। সেটি হলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু আমেরিকাও মামলা হয়েছিল, তাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না সেই ব্যাপারও হয়েছিল। একই সাথে জনগণ ডেমনস্ট্রেশন দিয়েছে এবং মেডিসিন স্কোয়ার গার্ডেনে লক্ষ লোকের সমাবেশে তিনি বক্তৃতাও করেছেন। সেই দেশটি একটি ডিসিপ্লিন দেশ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত দেশ, মানুষ বুঝে শুনে চলে। আমাদের দেশের অবস্থাটা, নরেন্দ্র মোদী এসছে একটি দেশের প্রধানমন্ত্রী হিসাবে, আমরা সেটা সাদরে সম্বর্ধনা জানাবো, সেটাই আমাদের নিয়ম, চিরাচরিত প্রথা, এটা আমরা করব। দেখুন, ভারতের 74 বছর স্বাধীনতার ইতিহাসে আপনি কখনো এই ধরনের সংঘাতের কথা ভারতের কোনো প্রধানমন্ত্রী যতই বিতর্কিত হোক, সমালোচিত হোক, বাইরে গিয়ে এমন ঘটনা ঘটেছে এর নজির আমরা কোথাও কিন্তু শুনতে পাইনি। আমার স্পষ্ট খেয়াল রয়েছে, বাবরি মসজিদ যখন ভেঙেছে তখন কিন্তু আমি মন্ত্রী ছিলাম। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে আমার জন্মের পরে কখনো আমি দেখিনি সাম্প্রদায়িকতা, এবং বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক যারা দিবে এটা আমি মিলন ব্যক্তিগতভাবে এই দেশে বেড়ে ওঠা মানুষ, গ্রাম থেকে শহর পর্যন্ত, আমি এটা বিশ্বাস করতে পারি না। এখন কেন এইভাবে উস্কানি দেওয়া হলো, এইটি হলো আমার প্রশ্ন। হ্যাঁ, তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে তাদের এরিয়ার ভিতরে, সেখান থেকে উস্কানি দেওয়া, তাদেরকে এইভাবে সংক্ষুব্ধ করা, বিক্ষুব্ধ করা, এর ভিতরে কি পরিকল্পনা ছিল সেটা আমরা বুঝতে পারি না। হয়তো এটাও হতে পারে ইন্টারন্যাশনাল কমিউনিটির মানে অ্যাটেনশন ড্র করা। যেমন আওয়ামী লীগ সবসময় বলছে যে আমরা জঙ্গিবাদ নির্মূলে সবসময় নাম্বার 1। আমি তো জঙ্গিবাদ দেখছি না। জঙ্গিবাদ নির্মূলে যদি নাম্বার 1 হয়ে থাকে, তাহলে বেগম খালেদা জিয়া সরকার ছিল, সেই জেএমবিদেরকে অ্যারেস্ট করেছে, আমাদের সরকার করেছে, নিশ্চয়ই আপনি সেটা দেখেছেন। ফাঁসি দিয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছে। অতএব আজকে যদি আপনি বিদেশিদেরকে, এই দেশের ধর্মান্ধদেরকে জঙ্গি বানিয়ে যদি আপনি ইন্টারন্যাশনালি আপনি কোনো একটা পলিটিক্স করতে চান, করতে পারেন, কারণ জনমত আজকে এই সরকারের সপক্ষে নেই। সেই কারণেই আপনি এখন আসেন, সরকারকে টিকিয়ে রেখেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির উপর সাপোর্ট করে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দিয়ে, এগুলি দিয়ে আপনি করছেন। এটা তো অ্যাভয়েড করা সম্ভব ছিল এই সরকারের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিএনপিও কিন্তু প্রোগ্রাম দিয়েছে, কিন্তু আমাদেরকে তো কোথাও যেতে দেওয়া হয়নি, কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। আপনি যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 71-এর সমস্ত ঘটনাকে যদি একটি দল যদি সেটাকে মনে করে তারাই করেছে, এটা তো সঠিক নয়। এদেশে আপামর জনসাধারণ এই 1971-এর মুক্তিযুদ্ধে গিয়েছিল, তারা সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাই নয় কি? সেই সময় 7.5 কোটি বাংলাদেশের 7.5 কোটি ইতিহাস রয়েছে। আমি যদি মনে করি সেই সময় আমি ক্লাস 10-এর ছাত্র ছিলাম, আমারও একটি ইতিহাস রয়েছে। সেই জন্যই বলছি যে সরকার কোন পথে রাজনীতিকে ধাবিত করতে চায় এইটা সরকারই ভালো জানে, আমি বলতে পারবো না। জি, ধন্যবাদ আপনাকে। অসীম কুমার উকিল এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, যেটি বলছি, হেফাজতকে ছাড়। 2013-র 5ই মে হেফাজত শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। তখন হেফাজতকে সরকার যেভাবে মোকাবেলা করেছে, সেদিন যেরকমভাবে বিষয়টির সুরাহা হয়েছে, তখন হেফাজতের ইস্যুতে বর্তমান সরকারের একরকম অবস্থান ছিল। এখন এই সাম্প্রতিক যে ঘটনাগুলো সেটি, এবং একটু পেছনে ফিরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা হেফাজতের, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তারা দিয়েছেন। তারপরেও হেফাজতের প্রতি আপনাদের এক ধরনের প্রশ্রয় আছে, এটি অনেকেই বলছেন। ব্যাপারটি এরকমভাবে ব্যাখ্যা করছেন যে 2013-র সেই সময়টার প্রেক্ষাপটে বিএনপি সহ অন্য আপনাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর হেফাজতের পক্ষে সহানুভূতি ছিল বলে আপনারা একরকম আচরণ করেছেন। এখন তাদের থেকে দূরে সরিয়ে আনার জন্য আপনারা হেফাজতকে আরেক রকম করছেন, যেটিকে মিলন ভাই বলছেন যে হেফাজতকে আপনারা কোলে টানার চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ সহ আলোচক হাসানুল হক মিলন এবং
কবি সোহরাব হাসান, প্রথম আলোর সাংবাদিক, আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের নিউজ আইটেমগুলো দেখছিলাম, শুরুতে যেটা দেখিয়েছেন, জি, সাতক্ষীরায় প্রচণ্ড বৃষ্টির তোরে চিংড়ি ঘের বেসে গেছে। খবর পেলাম গতকালকে ময়মনসিংহ বিভাগের সর্বত্র বৃষ্টি হয়েছে। এদিকে সাগরের আজকে নৌ যান চলাচল করতে দেওয়া হয়নি, নিম্নচাপ আছে। সামগ্রিকভাবে এই আবহাওয়াটা দেশের জন্য ভালো। ভালো আম হবে, লিচু হবে, না এটা ভালো ফসল হবে, ভালো ধান হবে, ভালো আঁকি সব কিছু ভালো করে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখ পানে। আপনি যেটা বলছিলেন নাকি যে 2013 আর 2022 9 বছর বেশ কম, সব কিছুই তো মানে যুগোপযোগী হওয়া দরকার। সিদ্ধান্তটা 13 সিদ্ধান্ত 22 সালে যদি আমি নিয়ে যাই, লোকে বলবে কি ওরা আগের জায়গাতেই আছে। বলছিলেন না যে আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা কেউ হুকুমের আসামে থেকে বাদ যায়নি, আজকে বাদ গিয়েছে কেন? আমি তো মনে করি যে সামগ্রিকভাবে পরিস্থিতির সাংঘাতিক রকমের উন্নতি হয়েছে। আগের ফরম্যাটে নাই সব কিছু, পজিটিভ চেঞ্জ। আমাদের সময় ক্যাম্পাসে যত অস্ত্র আমরা চোখে দেখেছি, আজকের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অত অস্ত্র নামই জানে না, দেখা তো পরের কথা। উন্নতি হয়েছে না? এখন আপনি যেটা একদম গ্রামাটিক্যালি যে কথাটা বলতে চাইতেছেন, সেটা মানে আমাদের জন্য এগুলি নিয়ে একটু আলাপ আলোচনা করা আসলে একটু বিব্রতকর ব্যাপার। ঠিক মানে এই বিষয়গুলি নিয়ে ব্যক্তিগতভাবে আমি আলোচনার পক্ষপাতী তা না, অবশ্যই আমি সজাগ আছি, সতর্ক আছি, এই বিষয়গুলি পর্যবেক্ষণ করছি। কিন্তু আলোচনার টেবিলে নিয়ে বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া খুব বিব্রতকর, যেটা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে সহজ বিষয়টা, সেটা আমার জন্য বিব্রতকর। আমি এই বিতর্কটাকে যেতেই চাই না। তবে আমি মনে করি পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমদ যে কথাটা বলেছেন সেভাবে অগ্রসর হচ্ছে। অবশ্যই প্রকাশ্যে দিনের আলোতে সব কিছু ঘটেছে। আজকাল উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে সিসিটিভি ক্যামেরা আছে, সব কিছুই আমরা দেখেছি। তবে আপনি যে জায়গাটা বলতেছেন, একটা ডিফারেন্স দৃষ্টিভঙ্গি তো আমাদের আছে। আপনার হেফাজতের প্রতি দৃষ্টিভঙ্গি আর জামাত ইসলামের প্রতি দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক ফারাক আছে। ফারাক নেই আমি তা বলবো না, মানুষের ধর্মীয় অনুভূতিতে আমি আঘাতও করতে চাই না, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতিটা না করাই ভালো। তবে এই যে মানে 500 কিংবা 5000 বা 2000 অজ্ঞাতনামার নাম দেওয়া একটি ঘটনার পরে এই কালচার থেকে পুলিশও সবাইকে বেরিয়ে আসতে হবে। এখানে হতে পারে আমি 50 জনকে চিনেছি, 50 জনের নামটা দিয়েছি, সেক্ষেত্রে আরও 100 বা 200 হতে পারে। যখন 5000 দেওয়া হয় তখন মনেই হয় যে মামলাটাকে হালকা করে দেওয়া হচ্ছে কিনা, এরকম একটা প্রশ্ন থেকে যায়। এই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রাক্কালে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যখন আসছে, তখন এরকম একটি ঘটনা অনভিপ্রেত। মিলন ভাই বলছিলেন বাইতুল মুকাররমের বাইরে থেকে পুলিশ বন্দুক তাক করছে আর কি। মিলন ভাই, হাসপাতাল কিংবা উপাসনালয় তো আসলে ধর্মীয় রাজনীতির সেন্টার হতে পারে না। পুলিশের ভূমিকাটা পুলিশ নিয়েছে, আমার কাছে মনে হয় যথার্থই। তারা এটার ভিতরে বসে এটাকে কেল্লা বানাতে চায় আর কি, ধর্মীয় রাজনীতির আখড়া বানাতে চায়। সেই বিষয়গুলি বরঞ্চ চিন্তা করা দরকার যে এটা কতটুকু যৌক্তিক হয়েছে। আমি মনে করি এগুলি খুব অযৌক্তিক। ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেটা মসজিদ, মন্দির, উপাসনালয় এবং হাসপাতাল, এই জায়গাগুলি থেকে রাজনীতিটাকে দূরে রাখাটাই সকলের জন্য ভালো। মানবিক দৃষ্টিভঙ্গি, আধুনিক দৃষ্টিভঙ্গি তাই বলে। আর আমরা তো আপনার দেখেন, এই যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা আর কি, কথাটা একদম মানে আমার বাড়িতে একজন অতিথি আসছে, সেই অতিথিকে দেখভাল করার দায়িত্বটা আমাদের, মানে আমাদের শাস্ত্রীয় মতে বলে অতিথি নারায়ণ, রাইট। অর্থাৎ অতিথি ঈশ্বর তুল্য, উনি ঈশ্বরের সমতুল্য, সেইভাবে সম্মান করা উচিত। এটা এখানে আওয়ামী লীগের সম্মেলনে বিজেপি প্রধান যোগ দিতে আসছে না, সেটা হলো একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। তো সেই অতিথিকে ঘিরিয়ে যে সমস্ত কথাবার্তাগুলি বলা হচ্ছে, স্পষ্টতই আমাদের গণতান্ত্রিক কাঠামোগুলির প্রতি একটা হুমকি স্বরূপে আমার কাছে মনে হয়। জি দাদা, এটা আমি এটি হতে বুঝতে পারে। পেরেছি, কিন্তু আপনি যেটি বলছিলেন যে 2013 আর 2021 এক নয়, যুগ কি বলে যে সময়ের সঙ্গে আপনার হচ্ছে সিদ্ধান্তের পরিবর্তন হবে, এবং এখনকার সিদ্ধান্তটিকে আপনি যুগ উপযোগী বলছেন। দুটি প্রশ্ন রাখতে চাই। সবকিছু কিন্তু ফাইনাল আমি তা বলছি না, না। স্টেপ বাই স্টেপ নেওয়া হচ্ছে, দেখেন কি দ্বারা। হ্যাঁ অবশ্যই। আর আপনি যদি বলছেন হুকুমের আসামি না করাটা পজিটিভ, কিন্তু আমি যদি প্রশ্নটি একটু এভাবে রাখি আপনার কাছে, আপনি কি আজকে এরকম একটি আশ্বাস দিতে পারবেন যে আওয়ামী লীগ
এখন ক্ষমতায় আছে, এরকম বিএনপি নেতাদের বিরুদ্ধে এরকম হুকুমের আসামি করে মামলা হবে না? কিংবা আমরা কি বিএনপির কাছ থেকে এরকম প্রতিশ্রুতি পাবো যে বিএনপি কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম মামলা হবে না? আমি সেই কথাটাই বলতে চাচ্ছি যে সেরকম হতে পারে না। মিলন ভাইদের দিক থেকে একটা অভিযোগ করে সবসময় যে আমরা ক্ষমতাসীন হওয়ার পর আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সব মামলাগুলি আমরা শেষ করে দিয়েছি, কিন্তু বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল এগুলি একটিও শেষ করা হয়নি। কথাটা খুব স্পষ্টই, সেই ক্ষেত্রটুকু তৈরি করতে হবে। 15ই আগস্ট আমি জন্মদিন পালন করব না শোক দিবস পালন করব, তার উপর দাঁড়িয়ে কিন্তু সামগ্রিক ব্যবস্থাটা নির্ভর করে। 21শে আগস্টের গ্রেনেড হামলাটা আপনি কিভাবে দেখছেন সেই দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে কিন্তু আমিও অগ্রসর হতে চাই। আমরা অবশ্যই হুকুমের আসামি টাসামি করার পক্ষে না। আমরা মানে আমি যেটা বলছিলাম যে এই জায়গাগুলো থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু পুরাতন যে আমাদের ট্র্যাডিশন রয়ে গেছে, কিছু জিনিস আমরা রপ্ত করে ফেলেছি। কর্মী উদ্বুদ্ধকরণ বক্তৃতা দিচ্ছি আমরা, কি দিন শেষ হয়ে গেছে ভাঙিয়ে ফেলাম গোড়া করে ফেলাম, ওই যে কর্মী উদ্বুদ্ধকরণ বক্তৃতা, এই জায়গাটাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দেশটা আমাদের রাজনীতি করি মানুষের প্রতি ভালোবাসা থেকে মানুষের সেবা করার জন্য, সেই জায়গাটাই আমাদের সকলকে মিলে দাঁড়াতে হবে। জি ধন্যবাদ। আমরা ফোন নিয়ে তারপর সৌরভের সঙ্গে যুক্ত হব। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি পিরিজপুরের কাউখালী থেকে। জি শুনতে পাচ্ছি। যে আমার যারা মিলন ভাইয়ের কাছে ছোট্ট করে দুটি প্রশ্ন, একটি হলো হেফাজত যে তাণ্ডব চালাচ্ছে সেই তাণ্ডবের পিছনে বিএনপির কোনো মদত বা বিএনপি পিছন থেকে কোনো কলকাতি আসছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি মনে করেন রাজনৈতিক কৌশলগত কারণে সরকার হেফাজতকে ছাড় দিচ্ছে? এই বিষয়টিকে আপনি জি ধন্যবাদ। মিলন ভাইয়ের কাছ থেকে আমি উত্তর নেওয়ার চেষ্টা করবো, তার আগে একটু সৌরভ ভাইকে শুনতে চাই। সৌরভ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন যে কথা বলছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতা। সৌরভ ভাই আমরা আলোচনার শিরোনাম করছি হেফাজতকে ছাড়, প্রশ্ন রাখছি। তো এই যে গত কয়েকদিনের ঘটনা, এইসব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দুজন নেতার কাছেই জানতে চেয়েছিলাম আমি যে হেফাজতকে আসলে এক ধরনের ছাড় দেওয়া হচ্ছে কি না। আপনি এই পরিস্থিতিটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আশা করি দুজন নেতার বক্তব্য আপনি শুনেছেন। তার কথা বুঝতে পেরেছি। জি জি বলুন সৌরভ ভাই। দৃষ্টিভঙ্গি দলের মত প্রকাশ করেছেন এবং সেটাই করা স্বাভাবিক, কিন্তু বাস্তবতা এই তাদের বক্তব্য থেকে কিছুটা ভিন্ন। এ কারণে যে আজকে দেখুন যে আপনি আমাদের আজকের যে অনুষ্ঠানের শিরোনাম হেফাজতকে ছাড়, কাউকে ছাড় দেয়া বা ধরা এই দুটোই কিন্তু গণতন্ত্রের পরিপন্থী। অর্থাৎ মানে কাউকে ধরতেই হবে বা ছাড় দিতে হবে রাজনৈতিক বিবেচনায়। গণতন্ত্র চলবে, গণতান্ত্রিক যে রীতি, সংবিধান বর্ণিত যে সব বিধান এবং বিশ্বের সব গণতান্ত্রিক দেশ যেভাবে চলে, যেভাবে সরকার চলে, যেভাবে বিরোধী দল চলে, যেভাবে রাজনৈতিক শিষ্টাচার সংসদের ভিতরে বাইরে তর্ক বিতর্ক হবে। কিন্তু আমাদের এই গণতন্ত্র এখন হেফাজত কেন্দ্রিক হয়ে গেছে। এটি হচ্ছে সবচেয়ে, আমি বলবো যে আওয়ামী লীগ এবং বিএনপি অথবা দেশের মানুষের জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা যে হেফাজত কিন্তু দাবি করে যে তারা অরাজনৈতিক সংগঠন, এবং জানেন যে হেফাজত গঠনের উদ্দেশ্য ছিল 2009 সালে আওয়ামী লীগ যে নারী উন্নয়ন নীতি ঘোষণা করেছিল তার বিরুদ্ধেই কিন্তু অনেকগুলো ইসলামী সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং কওমি মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষক এবং মাদ্রাসার নেতারা, তারা মিলে হেফাজতে ইসলাম নামে এই সংগঠনটি তৈরি করে। অর্থাৎ এটির সূচনাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তাদের 13 দফা দাবি ছিল। 13 দফা দাবি নিয়ে তারা তখন মাঠে নেমেছিলেন। 13 দফা দাবি ছিল, তার মধ্যে এমন দাবি ছিল যে তাহলে হেফাজত ছাড়া আর বাংলাদেশে কেউ থাকে না। মানে এই ধরনের, মানে হেফাজত তার রাজনৈতিক বক্তব্য, তার ধর্মীয় বক্তব্য দিতে পারবে, আমি মনে করি সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু অন্যের উপর কোনো বক্তব্য চাপিয়ে দেওয়া বা এটা করা যাবে না। বাংলাদেশে আইন করে জাতীয় সংসদ, তাহলে হেফাজত যদি মনে করে যে তাদের আইন পাল্টানো দরকার, তাহলে তারা জাতীয় সংসদে প্রতিনিধি পাঠিয়ে সেই আইন বদলের চেষ্টা করবে। কিন্তু হেফাজত তো অরাজনৈতিক সংগঠন বলে। হ্যাঁ, রাজনৈতিক সংগঠন না হলেও দাবি দেওয়া উত্থাপন করতে পারে, তার গণতান্ত্রিক রীতি আছে সেভাবে। আর কিন্তু আমরা 2013 সালের 5ই মে যা দেখলাম,
মহাসমাবেশের নামে তারা যা করলো, আর সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেখানেও অনেক মানুষ মারা গেছে, আহ, অনেক সম্পদ নষ্ট হয়েছে। এবং দেখুন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, এই দুটি দেশের মাইল ফলক ঘটনাকে কেন্দ্র করে যে রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা রাষ্ট্রীয় বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি। তার কেউ প্রতিবাদ করতে পারে, কিন্তু সেটা সহিংস রূপ নেবে কেন? সেখানে প্রাণঘাতী ঘটনা ঘটবে কেন? এখন এখানে মনে হচ্ছে যে হেফাজতের সাথে গত 5-6 বছর যে সরকারের সম্পর্ক, তাতে সরকার হয়তো ভেবেছে যে হেফাজত তাদের কথা মতোই চলবে, কিন্তু হেফাজত তার যে মূল অবস্থান থেকে একটু নড়েনি। অর্থাৎ তাদের যে দাবি, তাদের যে বক্তব্য সেখানেই রয়ে গেছে। এবং তারা একই কাণ্ড আমরা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া এবং হাটাজারিতে। দুটো হতে পারে, এই সরকার হয় তাদের শক্তি সম্পর্কে অবহিত নয়, অথবা সরকার নিজে প্রস্তুত ছিল না। এখন সরকার যদি প্রস্তুত না হয়ে থাকে, সরকারের একটি বড় দায়িত্ব কিন্তু মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা। সরকার এই যে বিভিন্ন দলের সমাবেশ, কর্মসূচিতে বাধা দেয়, এবং সেখানেও কিন্তু বলা হয় যে জনশৃঙ্খলার জন্য, মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু এই যে হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তার রক্ষায়, মানুষের নিরাপত্তা রক্ষায়, সম্পদের নিরাপত্তা রক্ষায়, সরকারি অফিস নিরাপত্তা রক্ষায়, ট্রেনের নিরাপত্তা রক্ষায় সরকার কি করেছে? আমরা তো দেখি প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে 150 লোক থাকলে চারপাশে 100 পুলিশ ঘেরাও করে থাকে। তাহলে এই যে হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় তারা কেন যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সংখ্যক সদস্যকে সেখানে মোতায়েন করলো না? কেন? হয়তো মনে করি যে সরকার যখন বিরোধী দলের যে কোনো কর্মসূচি মোকাবেলা করতে যে ধরনের শক্তি প্রয়োগ করে, যে ধরনের ব্যবস্থা নেয়, এক্ষেত্রে তাদের যথেষ্ট শৈথিল্য লক্ষ্য করা গেছে। হ্যাঁ, তা হতে পারে তাদের সাথে কোনো তারা হয়তো, সরকার হয়তো মনে করছে যে হেফাজতে বা ওই সংগঠনের নেতাকর্মীরা খুব বেশি তাদের বাইরে যাবে না। এমনকি এই ধরনের কর্মসূচি যেখানে একজন বিদেশি অতিথি কে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি তার আগমন উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা, কেউ গণতন্ত্রের ভাষায় প্রতিবাদ করতেই পারে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতেও প্রতিবাদ হচ্ছে, সমাবেশ হচ্ছে, পশ্চিমবঙ্গে নির্বাচনে নানা রকম কথা হচ্ছে, কিন্তু অপ্রীতিকর ঘটনা, প্রাণহানির ঘটনা, সম্পদ ধ্বংসের ঘটনা ঘটবে না। তাহলে সরকারের ঘটবে না, এটি সরকারের জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল এবং করা উচিত ছিল। সৌরভ ভাই, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। মিলন ভাই, দর্শক প্রশ্ন করেছিলেন যে বিএনপি এটির সঙ্গে যুক্ত কিনা কলকাঠি নার্সিকেল, নিশ্চয়ই আপনি উত্তর দেবেন। তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনি যেটি বলছিলেন যে নরেন্দ্র মোদীর বিরোধিতা হয়েছে, তো এবার নরেন্দ্র মোদী বাংলাদেশে প্রথম আসেননি। আমি যদি বলি 2015 সালেও তিনি বাংলাদেশে এসেছিলেন, তো তখন হেফাজত বলেন আর অন্য সংগঠন বলেন, মানে আপনারাও কিন্তু, মানে বিএনপির পক্ষ থেকে নরেন্দ্র মোদীর এই আগমনের বিরোধিতা করা হয়েছে, শুধু আপনারা সহিংসতা করেননি, কিন্তু আপনারা বিরোধিতা করেছেন। তো তখন তো এরকম জোরালো বিরোধিতা ছিল না, তো এবার 2021 সালে এসে এত জোরালো বিরোধিতা কেন, এত সহিংসতা কেন? এটাকে কেন্দ্র করে কি মনে হয় আপনার কাছে? আসলে আমি কি প্রথমে ওই যে আমাকে প্রশ্ন করলে সেটা আমি একটু দিয়ে আসি। জি, আমাদের যে রাজনীতিতে বা আমরা সরকার পরিচালনা করার সময় যে আমাদের বিদেশ নীতি যেটা ছিল, সেই নীতিতে বিদেশি কোনো মেহমান আসলে আমরা কোনো কিছু করব, এই ধরনের কোনো নীতি আমাদের ছিল না। এই সংকটে যদি আমরা তাদের সাথে একত্রিত হতাম, তাহলে কি করতে হতো? আমাদেরকে সরকার পতনের আন্দোলন করতে হতো। তাহলে আমাদের নীতির সাথে এটা মেলে না যে একজন মেহমান আসার পরে আমরা সরকার পতনের কোনো আন্দোলন করব। আমরা হেফাজতকে উস্কানি দেব, এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই, এবং এই ধরনের কোনো সংশ্লিষ্টতাও আমাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। এটা নিশ্চয়ই যিনি প্রশ্ন করেছেন তিনি জানেন। সরকার কি ছাড় দিয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আমি বলবো সরকার ছাড় দিয়েছে কি দিয়েছে সেটা আমার কাছে বিশাল বড় নয়। সৌরভ ভাই যেটা বললেন, আমার অসীম উকিল দাদা যেটা বললেন, যে লেটস থিঙ্ক পজিটিভ, এটি হচ্ছে আমিও মনে করি যে সেটি যদি চিন্তা করতে হয়, তাহলে ফৌজদারি আইন বিধি অনুযায়ী 401 ধারাতে আজকে বেগম খালেদাকে মুক্ত করে দিন, ওনাকে চিকিৎসা যেতে দিন, তাহলেই মনে করব
লেটস থিঙ্ক পজিটিভ, উই আর রিয়েলি থিঙ্কিং, উই মিন ইট। আচ্ছা, আর যেটি প্রশ্নটি করেছে আপনি, তাহলে এবার কেন এত বিরোধ? 2015-তে তো এরকম হয়নি, কিংবা 12-তে যখন নরেন্দ্র মোদী বা বিজেপি নির্বাচনে জয়ী হলো, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, এবং আমরা বাংলাদেশের পত্রপত্রিকাতে রিপোর্ট দেখেছি যে বিজেপির বিজয়ে বিএনপি উচ্ছ্বসিত। তো এখন এই 21 সালে এসে চিত্রটা বিপরীত কেন? শুনেন, ইতিমধ্যেই বিজেপি যে কাজগুলো তারা করে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে, তাদের নাগরিক আইন হতে শুরু করে, আমাদের তিস্তার পানি বন্টন হতে করে, আমাদের এই যে কানেক্টিভিটি বাড়িয়েছি, আমরা কি বেনিফিট পেয়েছি, আমরা দেখেছি যে আমরা ভারত কাছ থেকে শূন্য হাতে ফিরছি। সেগুলি সকলেরই দৃষ্টিতে এসছে, সেটা শুধু বিএনপি নয়, হেফাজত নয়, এদেশের সাধারণ মানুষও একই কথা বলছেন। এই যে জনগণের পালসটা, এইটা রাজনীতিবিদদের রিড করতে হবে। আমি মনে করি বর্তমান সরকার এই পালসটা রিড করতে ভুল করেছেন, আমি এটা বলছি। আবার সোহরাব ভাই যে কথাগুলি বললেন যে ঢাকায় আমরা যদি কোনো মিছিল করতে চাই, বিএনপির মতো একটা বৃহৎ দল কি সেই জঙ্গি প্রস্তুতি নেয় পুলিশ বাহিনী, দেখেছেন আপনারা। কিন্তু কোথায় আজকে হেফাজত এই ঘটনাটি ঘটাবে, তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে, তারা জানে কি হবে, তাহলে তারা কেন এটাকে করতে দিলেন? আমি মনে করি যেভাবেই হোক এই ঘটনাটি ঘটানো হোক, এই ব্যাপারে বিএনপির হাত নয়, আমার মনে হয় সরকারি হাত ছিল। আচ্ছা, মিলন ভাই, আমি এই প্রশ্নটি আরেকটু রাখতে চাই আপনাকে, যেটি বলছিলেন আপনি যে সেই বিজেপির বা কীরকম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমরা কিছু পাইনি ইত্যাদি বিষয়, এই কারণে আপনাদের বা অন্য দলগুলোর বিজেপির সরকার কিংবা নরেন্দ্র মোদী সম্পর্কে দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু আমি যদি এভাবে বলি, 2018 নির্বাচনের আগে আপনাদের বিএনপির একটি প্রতিনিধি দল ভারত সফর করেছিলেন, তারা সেখানে বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, এক ধরনের সহানুভূতির আদায়ের চেষ্টা ছিল। তো এরপরে খুব বেশি ফল হয়নি বলে কি আজকে 18-র পরে 21 সালে এসে দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে আপনাদের? না, আমাদের তো কোনো পরিবর্তন হয়নি। আমরা তো এই যে জোরালো মোদির বিরুদ্ধে তো আমরা কোনো কথা বলিনি। না, আপনারা কথা বলেননি, আমি বলছি যে আপনারা হেফাজতের মতন সহিংসতা করেননি, মাঠের কর্মসূচি দেননি, কিন্তু আপনাদের মহাসচিব সব অনেক নেতারাই কিন্তু এই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিরোধিতা করেছেন। পার্টিকুলারলি আমাদের মহাসচিব হতে বিএনপি যারা গভীরভাবে রাজনীতি করেন, রাজনীতি চর্চা করেন এবং তাদের অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে রাজনীতি এবং ফিউচারকে দেখেন, এই আমাদের মহাসচিব দেখতে পেয়েছে যে এমন একটি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেটাই সরকারি নেতাদের দেখা উচিত ছিল। আচ্ছা, জি, বুঝতে পেরেছি আমি। দাদা, সৌরভ ভাই কিছু প্রশ্ন তুলেছেন, এই যে ব্রাহ্মণবাড়িয়াতে যেসব ঘটনা ঘটলো কিংবা হাটহাজারিতে যেসব ঘটনা ঘটলো, এই বিষয়গুলো সরকার আগে আঁচ করতে পেরেছে, নাকি সরকারের এক ধরনের শৈথিল্য ছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কি করেছেন? এবং একটু প্রশ্ন আরেকটি রাখতে, সেটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ওখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য আপনাদের আওয়ামী লীগের, তিনিও প্রশ্ন তুলেছেন যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যথেষ্ট তৎপর ছিল না। তাহলে এগুলো কেন হলো? জনগণের এই জানমালের ক্ষতি কেন হলো? সরকারি সম্পদ কেন ধ্বংস হলো? এই প্রশ্নের উত্তর কি দেবেন আপনি? না, এই জায়গাগুলোতে আমি প্রথমেই বলেছি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই এটা সঠিক পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো বলতে পারবো। আমাদের কাছে যেটা আমাদের এমপি, ওখানকার সদরের এমপি হচ্ছে উবায়দুল মুক্তাদির চৌধুরী রবিউল, একসময় ডাকসাটের ছাত্রনেতা। ডাকসুতে ইলেকশন হয়েছিল আমাদের কাদের রবিউল, যখন মান্না আক্তার প্রথম পাশ করে, সেই সময় রবিউল ভাই আমাদের নেতা, পরে এমপি হয়েছেন, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছেন, অত্যন্ত দক্ষতার সাথে রাজনীতিটা চালিয়ে গেছেন। উনি নিজের স্পটের থেকে যেটা মোকাবেলা করেছেন সেই কথাটা বলেছেন। অবশ্যই বিষয়টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ স্তর থেকে দেখা হবে, দেখা দরকার। এটি অনাকাঙ্ক্ষিত হাটহাজারি বা এখানে ঘটনা। আবার গোয়েন্দা সংস্থাগুলির কাছে কি রিপোর্ট ছিল, এটা তো সেই রিপোর্টের বিষয়ে আমার জানা নেই, রিপোর্ট আমি চাইতেও যাইনি। কিন্তু এখানে কোনো না কোনো ক্ষেত্রে হয়তো শৈথিলতা থাকতেই পারে, সেই বিষয়গুলি প্রশাসনিকভাবে আমাদের দেখা হচ্ছে, অবশ্যই হচ্ছে। কিন্তু বিএনপি মহাসচিব কিন্তু বলেছে হরতাল করার নাগরিক অধিকার সকলের রয়েছে একই। এবং আগের দিন বলেছেন যে হরতালে তারা নৈতিক সমর্থন না দিলেও হরতালটি যৌক্তিক। হ্যাঁ, এটা দেখি ঠাকুর করে কে আমি কলা খাই না, এটা হইতে পারে না। এই জিনিসগুলি মানুষকে ঘরে ঘরে গিয়ে বোঝানোর বিষয় না। এই রাজনীতিতে যার যার অবস্থান একদম সুস্পষ্ট। কেউ হয়তো টেলিফোনে নির্দেশ দিচ্ছে বাস পড়ানোর জন্য, কেউ প্রকাশ্যে প্রেস ক্লাবের সামনে এসে বসে বলেছে কথা। বাট এই রাজনীতিটাই বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সংকট তৈরি করে, গণতান্ত্রিক কাঠামোগুলিকে শক্তিশালী করার জন্য মানে অন্তরায় সৃষ্টি করে। ধর্মন্ধতা, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের দোহাই দিয়ে যেটা রাজনীতি, সেই জায়গাগুলি। কিন্তু মিলন ভাই প্রশ্ন তুলেছেন অসীমদা
মিলন ভাই প্রশ্ন তুলেছেন, আপনি যে ইতিবাচক চিন্তার কথা বলছেন যে পজিটিভ, তো সেই জায়গাতে বেগম জিয়াকে 401 ধারায় মুক্তি দিবেন এবং এই যে বিএনপি নেতাদের বিরুদ্ধে সব হুকুমের আসামি করা হয়, মামলাগুলো হয়েছে, এগুলো থেকে মুক্তি দিবেন, এটা কি আপনারা করবেন কিনা? না, না, মানে রাজনীতিটা হলো মানে বর্তমান অবস্থার আলোকে সিদ্ধান্ত নেওয়া, সেটাই তো রাজনীতি। যে জি, বর্তমান অবস্থার আলোকে সিদ্ধান্ত নেন, বর্তমান অবস্থার আলোকে হেফাজতকে একটু কাছে টানা আপনাদের জন্য দরকার। না, কাছে টানা, আমি তো প্রথমেই বলেছি, ছাড় দেওয়া না দেওয়ার বিষয় না, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে বলেছি। আমার তো এই রাজনীতিটা থাকবে, আমি বলেছি তো জামাতের যে ধর্ম নিয়ে রাজনীতি আর হেফাজতের ধর্ম নিয়ে রাজনীতির মধ্যে পার্থক্য আছে বলেই মনে করি। আমার কাউকে সাপোর্ট কতটুকু করবো না করবো এটা বিষয় না, আমি কে কতদূর যায় সেটাটুকু আমি দেখবো। সৌরভ ভাই বলতেছিল না যে ছাড় দেওয়া আর আটকানোটা বিষয় নয়, না, এটা রাজনীতি না। রাজনীতি হলো প্রেজেন্ট কনটেক্সটের উপর দাঁড়িয়ে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে পৌঁছানো। আমরা সেই জায়গাটা যা দেখিয়েছে সেই আলোকে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। আমাদের বন্ধু আহসানুল হক মিলন বলছিলেন আগে যে আসলে বিএনপিকে ধ্বংস করা রাজনীতি, এটা এইভাবে ধ্বংস করাটা যায় না। মানে আমরা মানে জীবন আর যৌবন দিয়ে উপলব্ধি করেছি 75-এর 15ই আগস্ট যে কিলিংটা একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার কিলিং, এটা না হয় না, ফিনিক্স পাখির মতো রক্ত থেকে আবার জন্ম হয়েছে। আবার 21শে আগস্ট এরকম একটা হামলা পরিচালনা করা হয়েছিল, এভাবে শেষ করা যায় না। কিন্তু রাজনীতিটা নিয়ে থাকলে রাজনীতিটা টিকে থাকবে, দলটা টিকে থাকবে, মুসলিম লীগ টিকে থাকে নাই। কারণ বা আমাদের দেশের বাম গণতান্ত্রিক রাজনীতিবিদরা যারা দাবি করে, এরা ক্রমশ সংকুচিত হচ্ছে না। সৌরভ ভাই তো কষ্ট পাইতে পারে, কিন্তু সংকুচিত হচ্ছে তো। আমাদের দেখা, আমরা যারা 60-এর দশক থেকে শুরু করে কি বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মেরুকরণগুলিতে বাম রাজনীতিবিদরা নিয়ামক শক্তি হিসাবে দায়িত্ব পালন করেছে, যা আজকের দিনে রাজনীতিতে অনুপস্থিত, যা রাজনীতির জন্য ক্ষতিকারক। সেই জায়গাগুলিকে নিয়ে আমরা এগোতে চাই। আমি এটা বিশ্বাস করি, আমরা এই জঙ্গিবাদ নির্মূলে আমরা অবশ্যই সফল হয়েছি। পৃথিবীর যেমন আমার অর্থনীতির উন্নয়ন, আমার রোল মডেল হয়েছে সারা পৃথিবীতে জঙ্গিবাদ নির্মূলে আমার যে ভূমিকা, আমার দেশের আমার সরকারের ভূমিকা অনেকের কাছেই প্রশংসিত হয়েছে, রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন করোনাটাও আমরা মোকাবেলা করেছি, করোনা ভ্যাকসিন আমরা এনেছি যখন পৃথিবীর 130টি দেশ ভ্যাকসিনটা পায় না, সে সময় আমরা এনেছি। এখানে আমাদের সাকসেসগুলি আছে। তো সব কিছু মিলিয়ে এগিয়ে যাওয়ার জায়গাটুকু আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাব, এটা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। সৌরভ ভাই, আপনি শুনছিলেন যে আপনার কথার সূত্র ধরে আমাদের অসীম কুমার উকিল এমপি এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, এরপরে আপনার আর কি আলোচনা আছে এই বিষয়টিতে? সৌরভ ভাই। না, বন্ধু অসীম কুমার উকিল তার মতো ব্যাখ্যা করেছেন এবং অনেক ক্ষেত্রে সহমত প্রকাশ করেছেন। তবে বামদের সম্পর্কে উনি যে কথা বলেছেন তা আমরা খুব খুশি হতাম। বামের এই ক্ষয়িষ্ণু অবস্থাটা যদি আওয়ামী লীগ নিজের সেটা যদি নিজের দিকে নিয়ে যেতে পারতো, তার শক্তি বৃদ্ধি করতে পারতো। কিন্তু আওয়ামী লীগ ক্রমশ যে ডানে যেতে যেতে বিএনপিকেও ছাড়িয়ে যাচ্ছে, এটি হচ্ছে ভয়ের ব্যাপার। এটি শুধু হেফাজত না, আজকে দেখেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দলীয় জোট, এই জোটের তিনটি দল কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির মূল কথাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। আওয়ামী লীগের মূল নীতিতেও আছে, রাষ্ট্রের মূল নীতিতেও আছে, কিন্তু সেখান থেকে আওয়ামী লীগ ক্রমশ সরে যাচ্ছে। এটি হচ্ছে ভয়ের ব্যাপার। এবং বিএনপির শত সীমাবদ্ধতা থাকতেও ধর্মভিত্তিক দল না। বিএনপির অনেক নীতি আমরা পছন্দ করি না, কিন্তু একটি গণতান্ত্রিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। যদিও অসীম কুমার উকিল বলছেন যে দল, আমি তার সাথে একমত, যে দল 21শে আগস্টে গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটাতে পারে সে দল কিভাবে গণতান্ত্রিক দাবি করে। কিন্তু এবং তাদের যারা এই কাণ্ড করেছে, যারা এই হত্যাকাণ্ড করেছে, তাদের বিচার হয়েছে, বিচার হবে, শাস্তি পাবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো স্বীকৃত দল এবং জাতীয় সংসদেও তারা আছে। এই যে আমি একটি প্রশ্ন করতে চাই এই প্রসঙ্গে, এই যে সুবর্ণ জয়ন্তী, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীটা আমরা পার্লামেন্টের ভিতরে হতে পারতো, মানে সর্বদলীয় ভাবে কেন করা গেল না? এমনকি সর্বদলীয় ভাবে কেন করা গেল না, সৌরভ ভাই এই প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাতীয় পার্টির নেতারা যে আওয়ামী লীগের একসময় জোট সঙ্গী এবং এখন জাতীয় সংসদের বিরোধী দল, তাদের নেতারাও বলছেন
আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে পারি না। জি, মানে বুঝতে কারণ- পারছি সৌরভ ভাই, প্রশ্ন উত্তরের চেষ্টা করবো, আমার হাতে সময় অল্প, আপনাকে অনেক ধন্যবাদ। মিলন ভাই, এর আগে আপনি আলোচনা যেটি বলছিলেন যে এই যে জঙ্গি আপনারা দমন করেছেন, বাংলা ভাই কিংবা অন্যদেরকে আপনাদের সময় গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রসঙ্গটি যেভাবে বলি, আপনাদের ওই জোট সরকারের একজন মন্ত্রী কিন্তু আবার বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়া সৃষ্টি। তো ব্যাপারটি এরকম কি, আপনারা যখন বাড়তে বাড়তে একেবারে তারা গ্রিপের বাইরে চলে গিয়েছিল তখন দমনের দিকে গিয়েছিলেন, আজকে এই প্রেক্ষাপটে এই আলোচনাটা যদি কেউ করে আপনি কি বলবেন? না দেখুন, যদি মিডিয়া সৃষ্টি করে থাকে তাহলে তো বিএনপি সেটা কগনিজেন্সে নিয়েছে। একটি সরকারের দায়িত্ব হলো সেটাকে কগনিজেন্সে নেওয়া এবং সেটার ব্যবস্থা নেওয়া, এবং সরকার নিয়েছে, এবং সেটি হচ্ছে আমাদের সরকারের সফলতা। দেখুন, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে যে কলঙ্কের একটি রক্ত তিলক আজকে আমাদের জাতির জন্য দিয়ে দেওয়া হলো, 17 জনকে হত্যা করে, এটা আমরা কতদিন বইতে পারবো, এটাও আমার একটা প্রশ্ন রয়ে গেল। যাই হোক, আজকের আলোচনায় আমি যেটা মনে করি যে এই নির্বাচনটা যদি আগামী দিনে দাদারা বলতেন পজিটিভলি দেখবেন, আমরা কিন্তু খুব খুশি হতাম। আর বিএনপি যে ধ্বংস করা যাবে না, এই বিষয়টি দাদা যেভাবে বলেছেন, আমি বিশ্বাস করি এটা বর্তমান সরকার যদি বুঝতো তাহলে আমরা সবচেয়ে খুশি হতাম। আর সৌরভ ভাই যেটা বললেন, আইনের গতিতেই চলবে। আইন যে অন্য গতিতে চালানো হয় সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আমি সেটাই মনে করি। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য। উকিল সৌরভ ভাই একটি প্রশ্ন তুলেছেন যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি কেন সর্বদলীয় হলো না? ঠিক, খুব যৌক্তিক কথা তুলেছেন, নিঃসন্দেহে। আমি তো মনে করি যে সর্বদলীয় হয়েছে আর কি। দৃষ্টিভঙ্গি হয়তো পার্থক্য, হয়তো মানে মঞ্চে হয়তো কাউকে তোলা হলো না। আমরা যে মঞ্চে তোলার দরকার নেই, দাওয়াত কি কেউ পেয়েছেন? হ্যাঁ, অন্য দাওয়াত দলের? পেয়েছে। বিএনপি মহাসচিবকেও দাওয়াত দেওয়া হয়েছে, তাই? অন্য দলে দাওয়াত দেওয়া হয়েছে। আসা না আসার বিষয়টা ভিন্ন, এটা হতেই পারে। মানে আমরা এই জায়গাগুলো তৈরি হয় না না। না, আশা না আসাটা ভিন্ন। কিন্তু দাদা, আমি একটু প্রশ্ন রাখি, দাওয়াত দেওয়া হয়েছে আপনি বলছেন, আমিও ধরে নিচ্ছি অবশ্যই দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে। এই ধরনের প্রেক্ষাপটে আমরা কি দেখি? ধরেন এই ধরনের News রাষ্ট্রীয় করা, অনুষ্ঠানে flash করা। হ্যাঁ ফ্ল্যাশ হয়। আওয়ামী লীগ যখন কোনো আপনাদের কাউন্সিলে বিএনপিদেরকে দাওয়াত দেওয়া হয়, তারা জান বা না জান আমরা গণমাধ্যমে খবর দেখি। বিএনপির কাউন্সিলে বা অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের আওয়ামী লীগকে দাওয়াত দেওয়া হয়, আপনারা জান বা না জান, কিন্তু আমরা সেটি দেখি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেটি বছরব্যাপী অনুষ্ঠান বিএনপি ঘোষণা করেছে, সেখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, গণমাধ্যমে খবর এসেছে, কিন্তু এখানে আপনারা বিএনপিকে দাওয়াত দিয়েছেন, কেউ কিন্তু জানেনি। না, দাওয়াত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যোগাযোগ করে লোকমুখে দাওয়াত পাঠানো হয়েছে বিএনপি মহাসচিবের কাছে। আচ্ছা, আর এই যে 17 জন নিহত হওয়ার ঘটনায় কলঙ্কিত লোক, আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ছে একই, বিএনপি তখন ক্ষমতায়, সার নিয়ে আন্দোলন, 17 জন কৃষককে এই দিনে গুলি করে হত্যা করা হয়েছিল। খুব নিন্দনীয় ব্যাপার। আমি মানে এই দিবসটি মনে পড়ছে, আমি সেদিন যারা হারিয়ে গেছে তাদের বেঁধে আত্মার মাগফিরাত কামনা করছি। এইরকম হত্যাকাণ্ড সাম্প্রতিককালে যেটি হয়েছে, এটি কারো কাছে কাঙ্ক্ষিত নয়। হত্যা কোনো সলিউশন নয়। আর ধর্ম নিয়ে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে আরও যে হত্যাকাণ্ড, সেটা তো আরও নিন্দনীয়, এটি হতে পারে না। আমরা সেই বাংলাদেশটাই করতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে দাঁড়িয়ে আমাদের সেটাই প্রত্যাশা কি, যে স্বাধীনতার মূল চেতনা কি, যেটা এই দেশটা আমরা গর্ব, সোনার বাংলা গর্ব। এ দেশটা হবে সকলের জন্যই। এ দেশটা হবে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা থাকবে। এ দেশটা মুক্তিযুদ্ধের চেতনার সত্যিকারের বাংলাদেশটা হবে, সুখের সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হবে। সেটি প্রত্যাশা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে। ধন্যবাদ। মিলন ভাই, আপনি শেষ 1 মিনিট বলবেন। আমি মনে করি যে দাদা যেটা বলেছেন, সৌরভ যেটা বলেছেন, সেটাই যেন আগামী দিনে এই যে সরকারি দল রয়েছে আওয়ামী লীগ, তারা যেন সেটা উপলব্ধি করতে পারেন। আর মুক্তিযুদ্ধের যে চেতনা, যে সপক্ষের শক্তি বলে ওনারা দাবি করছেন, সেই চেতনা থেকে ওনারা যেন আগামী দিনে গণতন্ত্র দেন, মানবাধিকার দেন, ন্যায় বিচার দেন, এগুলি আমরা চাইব। জি, ধন্যবাদ। দাদা, আমার আরেকটু সময় আছে, সেটা আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে, আপনি যে ইতিবাচক রাজনীতির কথা বলছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং সবার সমান অধিকারের বাংলাদেশের কথা আপনারা বলছেন, সেই জায়গাতে বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, আপনাদের আওয়ামী লীগের মতো একটি পোড় খাওয়া রাজনৈতিক দল, জনগণের মধ্যে থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় থাকা অবস্থায় এ পরিমাণ গণতন্ত্রহীনতার অভিযোগ করে, সেটি আপনাদের জন্য কেমন? না না, গণতন্ত্র আছে। আমি একটু বলি, যে সুযোগটুকু পেয়েছি, একাদশ জাতীয় সংসদকে ঘিরে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতির একটি পজিটিভ পোলারাইজেশন হয়েছে। সেই পজিটিভ পোলারাইজেশনটার মোটা দাগে সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পার্লামেন্ট অনেক বেশি সচল হয়েছে, পার্লামেন্ট প্রাণবন্ত হয়েছে সকলের। এটা রাজনীতির মেরুকরণ, সেই মেরুকরণটাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়া।
এবং আমি বিশ্বাস করি বিএনপির নিজেদের মধ্যেও এই ব্যাপারে মতবিরোধ আছে, মতদ্বৈততা আছে, এবং একেবারে সুনির্দিষ্টভাবেই জামাতকে অন্তর্ভুক্তিকরণ করা না করা নিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএনপির যে রাজনীতিটা করতে চায়, তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় শাহজির যে স্থান থাকবে না, কামরুজ্জামান সাহেবের স্থান থাকবে না, কোনো গোলাম যুদ্ধাপরাধী আজমের স্থান থাকবে না, সেটি আমরা আশা যুদ্ধ অপরাধী থাকবে না, সেই জায়গাটা কাটানো নিয়ে বিএনপিতে টানাপোড়েন চলছে। বিএনপির আরেকটি টানাপোড়েন আছে, বিএনপি প্রধান বয়সের ভারে নুজো, এবং সেটা তো কারাগারে বা এখনো দাদা, শেষ করুন। কারাগারে, এবং বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি দেশের বাইরে, ফলে অনেকটা মানে কষ্টে সৃষ্টে। কিন্তু দাদা সবকিছু মিলে সকল সংকট কাটিয়ে মুক্তিযুদ্ধের চেতনা একটি বাংলাদেশ গঠিত হ্যাঁ, হবে, হ্যাঁ, সেটি আমি আমরা বিশ্বাস সবাই করি আশা করি। হবে। অসীম কুমার উকিল এমপি এবং ডক্টর এহসানুল হক মিলন, দুজনকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ ভাই। সৌরভ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।